এই লোকটাকেই তো প্রথমে হোটেলে দেখেছিলাম, কি হলো ব্যাপারটা? সুফিয়ান চোখের বাদামি রঙের রোদ চশমাটা কোটের পকেটে গুজে গাল বাঁকিয়ে হাসলো। প্রাণেশার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা স্বাভাবিক। একটু থেমে বলল, ওটা তনিম ছিল প্রাণ। প্রাণেশা স্থির হয়ে বসে রইল, মনে মনে কিছুটা এরকমই কল্পনা করেছিল। আচমকা চোখ বড় বড় করে বলল, কিন্তু তনিম ভাইয়া বালিতে কি করে? তনিম সেদিন আমাকে সেসব বলল, যেদিনই সকালে ওর মা মারা গেল। বোনকে বানানোর যে টাকা পয়সা বিয়ে দিয়েছিল, সেই সুখ শান্তি ওর বোন পায়নি, তালাকও হয়ে গেছিল। আর যেখানে চাকরি করত সেখানে থেকেও বের করে দিয়েছিল। আমি তা পরে জানতে পারি। তনিম লজ্জায় গ্রামের বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি পরের দিনই ওকে খুঁজে বের করে আনি। ওইখানে আমার এক বন্ধু থাকে, স্মিথ। আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার মালিকের ছেলে, তাই ওকে বলে ওখানে ওকে শিফট করিয়ে দিয়েছি ম্যানেজার পদে। প্রাণেশার প্রথমবার ইচ্ছে করলো এখনই সামনে বসে থাকা মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে। শান্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে বলল, তনিম ভাইয়া আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাহলে আপনার তো তার দুর্দশায় খুশি হওয়া উচিত ছিল। সাহায্য কেন করলেন? সুফিয়ান প্রাণেশার নরম হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বুকে নিয়ে বলল, প্রাণ, তুমি জীবনে আসার আগ পর্যন্ত আমি ভীষণ পাষাণ ছিলাম, এক ধরনের ঘাড় তেরাও বলতে পারো। যা আমার তা আমি চিনিয়ে হলেও নিজের কাছেই রাখবো কিছুটা এমন। কিন্তু তুমি আমার জীবনে আসার পর এই পাষাণ শক্ত হৃদয়ের আমি কীভাবে যেন পাল্টে গেল। তুমি আসার পর আমি জানতে পারলাম বিধাতা যদি আমার ভাগ্যে কিছু লিখে রাখেন তাহলে আমি তা অবশ্যই পাবো। শত বাধা অতিক্রম করে হলেও সেটা আমারই হবে। মনে আছে যেদিন তোমাকে বিয়ে করে আমার ঘরে আনলাম, সে কয়েকদিনও আমি তোমার সঙ্গে সাইকের মতো ব্যবহার করেছি। কেন জানো? ভয় থেকে। আমার মনে হয়েছিল যদি সেই কালো অন্ধকার তোমাকে আবারও তোমায় হারিয়ে ফেলি, সত্যি সত্যি দম বন্ধ হয়ে মারা যাব আমি। 5টা বছর তোমাকে না দেখে, তোমার কণ্ঠটা না শুনে আমার আত্মা মরুভূমির মতো শুকিয়ে খা খা করছিল। কয়েকদিন যেতে আমি বুঝতে পারলাম আল্লাহ আমার ভাগ্যেই রেখেছিল তোমাকে। শুরু থেকে তো তুমি আমারই ছিলে, কিন্তু আমার ভুলেই আমি তোমাকে হারিয়েছিলাম। যদি আমি সরাসরি তোমার সামনে দাঁড়াতাম তাহলে এসব কিছুই হতো না। দোষটা তাহলে একজনকে কীভাবে দেই প্রাণ, বলো তো? প্রাণেশা এবার সত্যি সত্যি সুফিয়ানকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিল। সুফিয়ান চমকে গিয়ে পর মুহূর্তে নিজের 2 হাতে আঁকড়ে ধরল। প্রাণেশার চোখ বেয়ে গড়াচ্ছে নোনা জল। এত সুখ অনুভব হচ্ছে যা আগে কখনো হয়নি তার। একজন পারফেক্ট জীবনসঙ্গী পেলে বুঝি এমনই অনুভূত হয়। নিশ্চয় সব মেয়েরা এমন একজন মানুষকে নিজের জীবনে চায়, যে তাকে সম্মান করবে, ভালোবাসবে, আবার একই সাথে মনের আটকে পড়ে থাকা কথাটাও জেনে যাবে। আর এমন মানুষটা যদি উপরওয়ালা নিজের হাতে তাকে দান করেন, তাহলে খুশিটা কি ভাবা যায়? সুফিয়ান প্রাণেশার গালে হাত রেখে নরম গলায় বলল, আর কাঁদে না বউ। তারপর মা বলবে তার বৌমাকে আমি হানিমুন থেকে মেরে এনেছি। প্রাণেশা কান্না মিশ্রিত গলায় খিক করে হাসলো। সুফিয়ানের প্রশস্ত বুকে নিজের মাথাটা এলিয়ে বসে রইল। সুফিয়ান মাথায় বিলি কাটতেই আরামে ঘুমিয়ে বলল প্রাণেশা। যখন ঘুম ভাঙলো তখন গাড়ি থামানো। প্রাণেশা চোখ কষলে হাই তুলে নিয়ে বলল, আমরা কি এয়ারপোর্টে এসে পড়েছি? সুফিয়ান স্মিথ হেসে বলল, আরো আধা ঘন্টা আগে। প্রাণেশা চমকে উঠল। আশপাশের জায়গা দেখে সুফিয়ানের বাম হাতটা উপরে ওঠালো। ইয়া আল্লাহ, সত্যি আরো আধা ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার কথা। সুফিয়ান নিজে বের হয়ে প্রাণেশার পাশের দরজাটা খুলে দিল। প্রাণেশা ঘুম ঘুম দেহে বেরিয়ে এলো। ঘুমের ঘোর এখনো অল্প রয়ে গেছে। সুফিয়ান গার্ডদের হাতে ব্যাগগুলো তুলে দিয়ে প্রাণেশাকে নিজের সাথে জড়িয়ে হাঁটা ধরলো। প্রাণেশার অর্ধঘুমন্ত অবস্থায় জিজ্ঞাসা করলো, আধা ঘন্টা আগেই যখন গাড়ি থেমেছে, তাহলে আমাকে ডাকলেন না কেন? সুফিয়ান ব্যস্ত তখন প্রাণেশার চুল ঠিকঠাক করে দিতে। মনোযোগ সরিয়ে বলল, কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করতো, আর আধা ঘন্টা লেট তেমন কোনো ব্যাপার না। প্রাণেশা প্রসন্ন হাসলো। সেই হাসি সুফিয়ানের প্রেমিক বুকে ঝড় তুলল। প্রাণেশাকে আর একটু কাছে এনে নিয়ে হাঁটা শুরু করলো সে। প্লেনে উঠে সুফিয়ানের কাঁধে মাথা রেখে পুরো জার্নি হলো প্রাণেশার। এত ঘন্টার জার্নিতে ক্লান্ত হলো প্রাণেশা। সুফিয়ান যত্ন করে বাড়িতে ঢোকালো নিজের সঙ্গে। মিসেস অদিতি আর রাহাত সাহেব এতক্ষণ ওদের অপেক্ষাতে দরজা খুলে দাঁড়িয়েছিল। সুফিয়ান আর প্রাণেশা ভেতরে ঢুকতেই মিসেস অদিতি দুজনকে জড়ানো কুশলাদি বিনিময় করলেন। রাহাত সাহেব আগের জায়গায় হাসি মুখে দাঁড়িয়ে আছেন।
প্রাণেশা যেহেতু এবার সবকিছু জানে, তাই তার কেমন যেন সবাইকে খুব আপন মনে হচ্ছে। মিসেস অদিতি আগেও তাকে খুব আদর করতো, কিন্তু প্রাণেশা সহজ হতে পারেনি, কারণ তখন সকল রহস্য থেকে সে অবজ্ঞা ছিল। এবার সে সবই জানে। রাহাত সাহেবকে দেখে মনে মায়া হলো প্রাণেশার। মিসেস অদিতিকে সালাম করে কথাবার্তা বলে রাহাত সাহেবকে সালাম করে কেমন আছে জিজ্ঞাসা করতেই রাহাত সাহেবের চোখ ছলছল করে উঠল। কত বছর পর কেউ জিজ্ঞাসা করলো সে কেমন আছে। উজ্জ্বল আভা ফুটে উঠল চোখ মুখে। যৌবন বয়সের করা ভুলের মাসুল আর কতদিন দিতে হবে সে জানে না। হাসি মুখে প্রাণেশার মাথায় হাত রেখে কিছু বলার আগে সুফিয়ান শক্ত গলায় বলল, প্রাণেশা চলো হাত মুখ ধাও, দিনকাল ভালো না, হাতে পায়ে জীবাণু থাকতে পারে। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান এখনো অভিমান করে আছে তার বাবার উপর। এত বছরের অভিমত একদিনে তো আর ভাঙবে না, সময় দিতে হবে। প্রাণেশা মনে মনে ঠিক করে যে করেই হোক পরিবারের মানুষগুলোকে এক করবে সে। কতটুকু সম্ভব সে জানে না, কিন্তু চেষ্টা তো করে দেখা যায়। রুমে গিয়ে কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়ল সে। সুফিয়ান শাওন নিয়েই হসপিটালের কাজের জন্য বেরিয়ে গেছে। রিয়ান নাকি অস্ট্রেলিয়ায় গেছে শুনে অবাক হয়নি সে। ইভানানের হাতের পুতুল হয়েছে তা জানে প্রাণেশা। এভাবেই আরো 1 মাস কেটে গেছে। সুফিয়ানের ভালোবাসায় প্রাণেশা ধীরে ধীরে সিক্ত হয়ে উঠছে। ভালোবাসার গভীর নেশায় সেও তলিয়েছে স্বামীর সংসারে। সবকিছু কি সুন্দর করে এক হাতে সামলায় ভাবতেই অবাক হয় প্রাণেশা। সুফিয়ান মেডিসিন কোর্সের উপর পড়াশোনা করছে, হসপিটালের কাজ তো আছেই, সঙ্গে প্রাণেশাকে নিজেই গাইড করে পড়াশোনা করায়। প্রাণেশার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, এই আপনি কি মানুষ নাকি রোবট? রাত বাজে 8:35। বাইরে জমকালো বৃষ্টির আয়োজন। ঝমঝম বৃষ্টিতে ঠান্ডা পরিবেশ। সুফিয়ান গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। মিসেস অদিতির মুখ হাসাহাসি, মনে হচ্ছে কি নিয়ে যেন ভীষণ আনন্দিত। সুফিয়ান জিজ্ঞাসা করলো, কিন্তু মিসেস অদিতি মাথা নাড়িয়ে কিছুই বললেন না। সুফিয়ান সন্দেহ চোখে নিজের রুমে প্রবেশ করলো। রুমের ভিতরে ঢুকতেই আরেক দফা চমকালো। দরজার শুরুতেই ফুলের পাপড়ি বেছানো, 2 কদম দূরে ছোট একটা গিফট বক্স। সুফিয়ান ভুরু বাঁকিয়ে বক্সটা হাতে ওঠালো। আজ তো কোনো স্পেশাল ডে না, তাহলে প্রাণেশা এসবের আয়োজন কেন করলো? বক্স খুলতেই বের হলো ছোট একজোড়া জুতো আর একটা সোয়েটার। সুফিয়ান চমকে উঠলো। বক্সের ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা চিরকুট। আপনি কি আমার ছোট অঙ্গারের বাবা হবেন সুফিয়ান? আজ আনন্দরা দলবদ্ধ হয়ে যেন ধরা দিয়েছে। কি সুন্দর অনুভূতি! পৃথিবীর সবচেয়ে সুখকর ঘটনা বুঝি এটি। না হলে সুফিয়ানের চোখের কোণে জল জমবে কেন? ক্লান্ত পরিশ্রান্ত দেহের ভিতর ভর করলো সজীবতা। ক্লান্ত হয়ে ফিরে যে এত বড় সুসংবাদ পাবে ভাবতেই পারেনি সে। হাতে এখনো চিরকুট মুঠো করে দাঁড়িয়ে আছে। ঠোঁট কাঁপছে, ঠোঁটের জল গড়িয়ে পড়বে খানিক বাদে। সুফিয়ান কাপড় ধারণা পায়ে এগিয়ে গেল বারান্দায়। প্রাণেশার গায়ে কমলা রঙের সুতি শাড়ি, রেলিংয়ে হেলান দিয়ে বাইরে তাকিয়ে কি যেন দেখছে। সুফিয়ান নিঃশব্দে প্রাণেশাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্রাণেশা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সুফিয়ান কাঁধে থুতনি রেখে কাপা গলায় জিজ্ঞাসা করলো, এটা কি সত্যি? প্রাণেশা নির্লিপ্তভাবে বলল। সুফিয়ান প্রাণেশাকে নিজের দিকে ঘোরালো। প্রাণেশার উদাস হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে বলল, কিছু নিয়ে মন খারাপ প্রাণ? প্রাণেশা হুট করে রেগে উঠল। চাপা ক্ষোভ প্রকাশ করে বলল, ডক্টর হতে কে বলেছিল আপনাকে? সুফিয়ান বিস্মিত ভঙ্গিতে বলল, হ্যাঁ। একই, কয়টায় আসার কথা ছিল আজ? সুফিয়ান এবার অভিমানের কারণ বুঝলো। শুক্রবার থাকা সত্ত্বেও হসপিটালের কাজে ব্যস্ত ছিল আজ। প্রাণেশা সকালে বলেছিল একটু তাড়াতাড়ি আসতে। সুফিয়ান বলেছিল চেষ্টা করব, কারণ দ্রুত আসবো। এটা ডাক্তারের সেরি পেশায় যুক্ত হওয়ার পর আর বলা যায় না। দ্রুত আসার চেষ্টা করলেও পারেনি সুফিয়ান, কারণ পেশেন্ট বেশি ছিল। সুফিয়ান অসহায় মুখ করে বলল, সরি প্রাণ। প্রাণেশার অভিমানের কারণ আছে বটে। সে যে সন্ধ্যা থেকে সুফিয়ানের অপেক্ষা করছিল, শাড়ি পরে এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সুফিয়ানের উপর খুব অভিমান হলো তার। এই স্পেশাল একটা দিনেও কি কেউ দেরি করে? প্রাণেশার বিস্তর ভাবনা থেকে বিচ্ছেদ ঘটিয়ে সুফিয়ান প্রাণেশাকে কোলে তুলে নিল। প্রাণেশা হকচকিয়ে হয়ে তাকিয়ে দেখলো সুফিয়ানের মুখের উজ্জ্বল প্রাণবন্ত হাসি। প্রাণেশাকে কোলে তুলে 4 পাক ঘুরল সুফিয়ান। বিছানায় বসে সুফিয়ান প্রাণেশাকে নরম হাতে জড়িয়ে ধরলো। প্রাণেশা অবাক হয়ে হেসে নিজেও বাহুতে জড়িয়ে নিল। সুফিয়ানের শরীর কম্পমান, মৃদু কেঁপে উঠছে। প্রাণেশা বলল, আপনি কি কাঁদছেন? সুফিয়ান ধাতস্থ হয়ে প্রাণেশার কোলে মাথা রাখলো। উদয়ের আঁচল সরিয়ে মুখ গুজে রাখলো। প্রাণেশা আলতো হাতে সুফিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। সুফিয়ান বাঁকা হালকা উঁচু করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রাণ।
পরক্ষণেই প্রাণসার হাত নিজের হৃৎপিণ্ডের জায়গাটায় রেখে বলল, আজকে তুমি যাও চাও তাই পাবে। বলো প্রাণ, কি দিতে পারি আমি? প্রাণসা খানিক নড়ে চড়ে বসলো, যেন খুব বড় কিছুই চাইবে সে। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, সত্যি যা চাইবো তাই দেবেন? একদমই তাই। প্রাণেশা সুফিয়ানের হাতটা মুঠোয় নিয়ে বলল, তবে এই পারিবারিক দ্বন্দ্ব মিটিয়ে নিন। সুফিয়ানকে শান্ত দেখে আরেকটু সাহস জমিয়ে বলল, আপনি নিশ্চয় চাইবেন না আপনার সন্তানও আপনার আর রেয়ানের মতো একা একা বড় হোক? আপনার মা বাবা দুজনেই বেঁচে ছিলেন, কিন্তু দ্বন্দ্ব, ধোঁকা, এই সব কিছু সবার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। আপনি ঠিক থাকতে পারলেও রেহান পারেনি। ইভানানের প্রতিশোধের স্প্রিয়ায় রেহানের একাকিত্বকেই ব্যবহার করেছে হাতিয়ার হিসেবে। কিছুটা থেমে বলল, নিজেকেও তো কম কষ্ট দিচ্ছেন না। বাবার চোখেও আমি অনুতপ্ততা দেখেছি। আগে সে হয়তো একটা ভুল করেছে, টাকার লোভে আপনাদের ঠকিয়েছে, কিন্তু কম শাস্তি তো পায়নি। ওই সংসারের সন্তান ছিল না, আপনাদের কাছে আসতে চেয়েও পারেনি। সেও কিন্তু তার ভাগের শাস্তি পেয়েই গেছেন। এখন যেহেতু সে অনুতপ্ত, আপনার উচিত এক কদম বাড়ানো, বাকিটা তার উপর ছেড়ে দিন। সুফিয়ান মনোযোগ দিয়ে সম্পূর্ণ কথা শুনে বলল, আমি চেষ্টা করব প্রাণ। বলেই ওয়াশরুমে ঢুকে বলল সে। প্রাণসহ লম্বা শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে গেল। এবার কিছুটা হলেও চিন্তামুক্ত। সুফিয়ান যেহেতু বলেছে চেষ্টা করবে, তাহলে কিছুটা হলেও করব। ওয়াশরুমে চলে যাওয়ার কারণও প্রাণসা জানে, জীবনের কিছু মুহূর্তে সিদ্ধান্ত শুধুমাত্র আমাদের নিতে হয়, তখন একাকী থাকাটা খুব প্রয়োজন। গ্রীষ্মের টকবগে গরমকাল, আম কাঁঠালের পদার্পণ ঘটেছে এরই মধ্যে। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজাচ্ছিলেন মিসেস অদিতি। রাহাত সাহেব চেয়ার টেনে বসলেন, পায়েস নানা রকম পিঠে দিয়ে ভরপুর টেবিল। গ্রীষ্মের গরমে পিঠের আয়োজন অনেকটাই বেমানান, কিন্তু প্রাণেশার নাকি এসবই খাওয়ার স্বাদ জেগেছে। প্রেগনেন্সিতে মেয়েরা টক ঝাল নাকি বেশি খায়, কিন্তু প্রাণেশার শুরু থেকেই মিষ্টির প্রতি দারুণ আকর্ষণ। নিজের মা যখন আচার টক ঝাল খাবার পাঠাতে চেয়েছিল, তখনও সে মিষ্টি পাঠাতে বলেছে। কয়েকদিন বাপের বাড়ি থেকে এলেও সে সুফিয়ান বউয়ের পেছনে পেছনে সেখানে থেকেছে। কি আর করবে, এক রাত নিজের বাড়িতে কাটিয়ে নিজের বেহাল দশা করেছিল সে। প্রাণেশা থেকে দূরে থাকা তার পক্ষে অন্তত সম্ভব বলে মনে হয় না। প্রাণেশার 8 মাস চলছে। আগের পাতলা ফড়িংয়ের মতো শরীরটা হালকা মুটিয়েছে, পেট অনেকটাই উঁচু হয়েছে। সুফিয়ানের করা নিরাপত্তা, মিসেস অদিতির আদর, রাহাত সাহেবের সেনে ভালোই দিন কাটছে প্রাণেশার। সুফিয়ান তখন হসপিটালের একটা অপারেশনে ব্যস্ত ছিল। প্রাণেশা সবেমাত্র ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মুখ মুছছিল। মোবাইলে টুংটাং আওয়াজে মুচকি হেসে উঠল প্রাণেশা। সুফিয়ান 10 মিনিট পর পরই কল করতে থাকে। হয়তো এখন মেসেজ পাঠিয়েছে ভেবে মোবাইলটা হাতে নিল। মেসেজ অপশন অন করতেই মাথা ঘুরে গেল। প্রাণেশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টুপ টুপ করে পড়ল পায়ের আঙুলে। সুফিয়ানের সঙ্গে 4-5টা মেয়ের বিছানায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। প্রাণেশার দুর্বল শরীর আর নিতে না পেরে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে রইল। দুর্ঘটনার হাত থেকে আর রেহাই পাওয়া গেল না অবশেষে। প্রাণেশার মাথাটা ড্রেসিং টেবিলের উপর বাড়ি খেয়ে রক্তের ফোঁটায় রঞ্জিত হয়ে গেল ফ্লোর। বেঁচে থাকতে হলে সুখ দুঃখ দুটোরই স্বাদ সমানভাবে আস্বাদন করতে হবে। সব মিলিয়ে জীবন, সারা জীবন সুখ অথবা দুঃখ একধারে পাওয়া সম্ভব না। প্রকৃতির এই বানানো নিয়ম জগৎ সংসার চলে আসছে যুগ যুগ ধরে। তাই তো বলাই যায়, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। পঞ্চমবারেও যখন প্রাণেশা কল রিসিভ করল না, তখন ঘাবড়ে গেল সুফিয়ান। শিরা উপশিরায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল চিনচিনে ব্যথা। কিছুক্ষণ আগেই অপারেশন করে ফেলল। এক কথায় প্রচুর প্রেশার ছিল। এমনিতেই প্রাণেশার প্রেগনেন্সির খবর শোনার পর থেকে সারাক্ষণ মন ছটফট করতেই থাকে। হসপিটালের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করে থাকে। কিভাবে প্রাণেশাকে একটু বেশি সময় দেওয়া যায়, কি করে ওকে হাসি খুশি রাখা যায়, কোনো খাবার বাচ্চার জন্য ভালো, এসব নিয়ে সবসময় চিন্তায় থাকে সে। তাই তো কিছুক্ষণ পর পরই কল করে খবর নেয়। প্রাণেশা কসমেক্স দ্বিতীয়বারের মধ্যে রিসিভ করে ফেলে, কিন্তু এত লেট কখনো হয় না। হাত পা ঘামতে শুরু করলো সুফিয়ানের। নিজের পরনে এখনো অপারেশন স্যুট, অর্থাৎ চেঞ্জ করার সময়টুকু পায়নি। স্যুটটা খুলতেই দ্রুত হাতে মিসেস অদিতিকে কল করলো। মিসেস অদিতি তখন প্রাণেশার জন্য তেল গরম করছিলেন। অনেকদিন ধরে ঘাড়ে ব্যথা মেয়েটার। নিজের রুমে ঘুমাচ্ছিলেন তিনি। ঘুম ভেঙে গেল বিদায় তেল গরম করে প্রাণেশার রুমে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিলেন। চুলোর পাশেই সেলফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে দিতেই ভেসে এলো সুফিয়ানের অস্থির কণ্ঠ। মা, প্রাণ ঠিক আছে তো? মিসেস অদিতি অবাক সুরে বললেন, আনিসার কি হবে? ও তো সেই কখন থেকে রুমেই আছে। তুমি একটু গিয়ে দেখো তো
কল রিসিভ করছে না মেয়েটা। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আর কল কেটো না, কনফার্ম হয়ে আমাকে জানাও। ঠিক আছে বাবা। মিসেস অদিতিও ভীত মনে উপরের দিকে অগ্রসর হলেন। দরজা চাপানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল। প্রাণেশাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন। অপর পাশে সুফিয়ানের বুক ধকভক করছে। মিসেস অদিতির হাত থেকে ফোন পড়ে গেল। তিনি গলা ফাটানো শব্দ করে বললেন, আল্লাহ গো, সব শেষ হয়ে গেল। সুপি, সব শেষ হয়ে গেল। সুফিয়ান মাথা ঘুরিয়ে চেয়ারের সাথে ধাক্কা খেলো। গায়ের শার্টটা ঘামে জিভে চুপচুপ করছে। নিজেকে সামলে দৌড়ে নিচে নেমে গেল। গাড়ি চালানোর ক্ষমতা নেই তার, তাই ড্রাইভারকে গাড়ি চালাতে বলে পাশে বসলো সে। আধা ঘন্টায় পৌঁছে গেল বাড়ি। এক দৌড়ে নিজের রুমে পৌঁছালো। একজন ডাক্তার ভেতরে বসে আছে। মিসেস অদিতি কল করে ডেকে এনেছেন। বিছানায় শুয়ে আছে নিথর প্রাণেশা। সুফিয়ান দ্রুত পদে হেঁটে প্রাণেশার পাশে বসলো। মুখ প্রাণ ভরডুব, মাথায় তার ডান পাশের কবজিতে ব্যান্ডেজ করা। ডাক্তার চেক আপ শেষ করে সুফিয়ানের দিকে ফিরলেন। সুফিয়ান উদ্বিগ্ন হয়ে বলল, ডক্টর, প্রাণ আর বেবি ঠিক আছে তো? কোনো ক্ষতি হয়নি তো? এভরিথিং ইজ ফাইন না? ডক্টর পিয়া সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে বললেন, দেখুন, আর একটু দেরি হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারতো। প্রথমত পেটে তেমন কোনো আঘাত পায়নি, আর দ্বিতীয়ত মাথায় খুব বেশি ব্লিডিং হয়নি, তাই তেমন কিছু হয়নি বললেই চলে। কিছুটা থেমে তারপর আবার বললেন, কিন্তু এরপরে একটু বেশি খেয়াল রাখবেন। এই যাত্রায় বেঁচে গেছেন, পরে আবার কিছু হলে কিন্তু কোনো ক্ষতি হতে পারে। সুফিয়ানের প্রথমে কথার স্বস্তি পেলেও শেষের কথাগুলোতে আবার চিন্তায় পড়ে গেল। ডক্টর আরো কিছু অ্যাডভাইস দিয়ে ওষুধ প্রেসক্রাইব করে চলে গেলেন। সুফিয়ান দীর্ঘ সময় নিয়ে প্রাণেশার মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে নিজেকেই দোষ দিল। বাসায় থাকলে হয়তো প্রাণেশার এতটা কষ্ট পাওয়ার প্রয়োজন হতো না। কিছুক্ষণ যেতে প্রাণেশার জ্ঞান ফিরে এলো। হাত পা হালকা নেড়ে উঠে বসে পড়লো আস্তে ধীরে। মাথা ব্যথায় কুকড়ে যাচ্ছে। সুফিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খারাপ লাগছে প্রাণ, পানি খাবে? খুব বেশি লেগেছে মাথায়। প্রাণেশা সুফিয়ানের হাতটা সরিয়ে দিল। জোর করে নিজের শরীর ভর দিয়ে উঠে বলল। হাত চাপ লাগতেই আর্তনাদমূলক গোংরানি শব্দ করে উঠল। সুফিয়ান ধমকের গলায় বলল, প্রাণ, বারবার কথা বলার পরও কথা শুনছো না কেন? প্রাণেশা নিজের হাতের ব্যথাকে বেশি একটা পাত্তা না দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের জন্য সে নিজেও ঘাবড়ে গেছিল, কিন্তু এখন শরীর থেকে মনের ব্যথাটাই বেশি কষ্ট দিচ্ছে। প্রাণেশার প্রথমে মনে হয়েছিল ছবিগুলো হয়তো এডিট না হয় রেয়ানের, কিন্তু শারীরিক গঠন আর গলার কণ্ঠমণিতে বোঝা যাচ্ছে এটা সুফিয়ান। তারপর সুফিয়ানের মুখে সত্যিটা শুনতে চায়। সুফিয়ান একবার যদি বলে যে ছবিগুলো তার নয়, তাহলে বিনা বাক্যে বিশ্বাস করে নেবে সে। এই সিদ্ধান্তে মনোনিবেশ করেই অস্থির চিত্তে মোবাইল খুঁজে বের করলো। পাশেই ফ্লোরে পড়েছিল। মোবাইল উঠিয়ে দ্রুত পদে সুফিয়ান পায়ের কাছে বসলো। সুফিয়ান প্রাণেশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি করতে চাইছে প্রাণেশা সেটা এখনো বোধগম্য হয়ে ওঠেনি। প্রাণেশা মোবাইল ঘেঁটে ছবিগুলো বের করলো। আবারও চোখ টলমল করে উঠল। কোনোভাবেই সহ্য করতে পারছে না সে। সুফিয়ানের সঙ্গে অন্য কাউকে এই অবস্থায় দেখে মাথা এলোমেলো হয়ে গেছে। সুফিয়ানের হাত মুঠোয় নিয়ে প্রাণেশা শান্ত কণ্ঠে বলল, আজ আমি যা জিজ্ঞাসা করবো তা সত্যি সত্যি উত্তর দেবেন। সুফিয়ানের কপালে ভাঁজ পড়ল। ভুরু কুঁচকে বলল, কি জানতে চাও প্রাণ? প্রাণেশা হাতের মোবাইলটা কাপা হাতে সুফিয়ানের মুখের সামনে ধরল। সুফিয়ান অবহেলার দৃষ্টি নিয়ে মোবাইলে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু চোখ আর ফেরানো হলো না। বিস্ফোরিত নয়নে নিবদ্ধ হয়ে গেল স্ক্রিনে থাকা ছবিতে। হ্যাঁ, এটা তখনকার ছবি যখন সে অস্ট্রেলিয়ায় নেশায় বুধ ছিল। ইভানান রোজ তার রুমে ক্লাবের মেয়ে পাঠাতো। শারীরিক সম্পর্ক না হলেও ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছিল। তখন সুফিয়ান বোঝেনি ইভানের মেয়ে পাঠানোর পেছনের কারণ। ইভানান তাহলে এই কারণে এইসব করেছিল। সুফিয়ানের সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠল। মনের মধ্যে অপরাধ বোধ জন্মালো। এখন সে প্রাণেশাকে কি করে বোঝাবে যে বহু নারীর সংস্পর্শে যেও ফিরে এসেছে প্রাণেশার টানে। যতবার চেষ্টা করেছে প্রাণেশাকে ভুলে নতুন কারোর সাথে মগ্ন হতে, কিন্তু ততবারই প্রাণেশার মুখ ভেসে উঠত। কিন্তু প্রাণেশাকে এখন কি বোঝানো সম্ভব? কারণ বিছানায় অনেকটাই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা যাচ্ছে। প্রাণেশা চমকানো স্বরে বলল, শুধু একবার বলুন, এটা আপনি নন? আমার আর কিছু জানার প্রয়োজন নেই। সুফিয়ান চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। মিথ্যা বলতে চায় না, কিন্তু প্রাণেশা কি সত্যিটা অসুস্থ শরীরে মেনে নিতে পারবে? এটা ভেবে সুফিয়ান সাহস পাচ্ছে না। তারপরও এক রাজ্য অস্বস্তি আর ভয়কে ঠেলে দিয়ে প্রাণেশার মুখোমুখি হয়ে এক নিঃশ্বাসে বলল, ওটা আমি প্রাণ। প্রাণেশার হাত থেকে ঠাস করে মোবাইলটা নিচে পড়ে গেল। শ্বাস প্রশ্বাসের ওঠানামা বেড়ে গেল। সবকিছু এমন অন্ধকার লাগছে কেন? কোথাও কি আলোর ঘাটতি বলল?
ও না, সবকিছু ঠিক আছে। বোধ হয় তার দুনিয়াতেই শুধু আলোরা নীতিই পড়েছে। সুফিয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রাণ হ্যাঁ ওটা আমি, কিন্তু তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়, বিশ্বাস করো আমার সঙ্গে তেমন। পুরো কথা শেষ হওয়ার আগেই প্রাণেশা খাটের সঙ্গে হেলে বসলো। তাচ্ছিল্য হেসে বলল, আর বলতে হবে না, শিশু নই আমি, সবটা পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তীক্ষ্ণ আক্রোশের দৃষ্টি নিয়ে প্রাণেশা জোরে চেঁচিয়ে বলল, আপনার মুখও দেখতে চাই না আমি। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বলেই উঠে বাইরে যেতে উদ্যম হলো সে। সুফিয়ান পেছন থেকে জাস্ট জাপতে ধরল। প্রাণেশা সুরসুরি করে একসময় ক্লান্ত হয়ে ভর ছেড়ে দিল। সুফিয়ান প্রাণেশার কাঁধে মাথা ঠেকিয়ে আত্মস্বরে বলল, একটুও সহ্য করতে পারছো না প্রাণ? তাহলে আমি 5টা বছর তোমাকে আমার আপন ভাইয়ের সঙ্গে কি করে সহ্য করেছি? তুমি কেঁদে চিৎকার করে সবটা বলতে পারছো। আমি যে রাতের পর রাত তরবেছি, তোমাদের কাছাকাছি ছবি, হাতে হাত ধরে চলার সাক্ষী হয়ে থেকেছি। এই পর্যন্ত সবটা চুপচাপ বুকের ভেতর চেপে পড়েছি। পড়তে পড়তে আজ আমি অঙ্গার হয়েছি প্রাণ। কিন্তু তুমি অঙ্গারের নেশা হতে পেরেছো তো? সুফিয়ানের কথায় প্রভুত্তর করতে পারল না প্রাণেশা। এতক্ষণের সকল ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুফিয়ান যেন তার দোষগুলো তার চোখের সামনে তুলে ধরলো। ঠিকই তো বলেছে সুফিয়ান, না জেনেই হোক রেয়ানের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিল সে। প্রাণেশা যেমন সত্যি জানতো না, তেমন সুফিয়ানও ধোঁয়াশায় ছিল। সেই হিসেবে দুজনেই বরাবর অপরাধী। সুফিয়ান যখন বুঝতে পারলো প্রাণেশার মন শান্ত হয়ে এসেছে, তখন নিজের দিকে ফেরালো। প্রাণেশার চোখ বেয়ে অস্ত্রর শাড়ি। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি প্রাণ, আমি পুরনো কথা বলতে চাইনি। আই অ্যাম সো সরি। প্রাণেশা আচমকা সুফিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু করে কেঁদে উঠল। সুফিয়ান তাল সামলাতে না পেরে খাটে বসে পড়ল। প্রাণেশা কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে ইতিমধ্যেই। সুফিয়ান অস্থিরভাবে বলল, আহার কেঁদো না প্রাণেশ্বরী, অসুস্থ তুমি। প্রাণেশা হেসকি তুলে ফেলেছে। হেসকিতে আটকে আটকে বলল, সব আমার দোষ, আমার অমন করা উচিত হয়নি। কিন্তু বিশ্বাস করুন, আপনাকে হঠাৎ ওই অবস্থায় দেখে আমার মাথা এলোমেলো হয়ে গেছিল। পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল। খুব ভালোবাসি আপনাকে। সরল স্বীকারোক্তিতে সুফিয়ান মন ভালো লাগায় ভরে গেল। সম্পর্কের ভুল বোঝাবুঝি তো হবেই, কিন্তু তা নিজেদেরই মিটিয়ে নিতে হবে। একজনের অভিমান হলে আরেকজনের মাথা নত করতে হবে। ইগো বজায় রাখতে গিয়ে অনেক সময় সম্পর্কে ফাটল ধরে, অথচ সম্পর্কের একটুখানি যত্ন নিলে তা নতুনত্ব বরণ করে নেয়। এখন প্রাণেশা যদি অবুজের মতো নিজের রাগ বজায় রেখে চলে যেত, তাহলে এতদিনে সুন্দর ভালোবাসাময় সম্পর্কটা ভেঙে খান খান হয়ে পড়তো। সুফিয়ান প্রাণেশার কান্নামাখা মুখ আর সহ্য করতে পারল না, তাই বলল, প্রাণ, মেয়েগুলোর কারোর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। প্রাণেশা কান্নার মাঝে চমকে তাকালো। সুফিয়ান স্মিথ হেসে প্রাণেশার চোখ মুছে নিয়ে কপালে গাঢ় চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, ইভানান আমাকে বোঝানোর চেষ্টা করতো যে মেয়ের নেশা মেয়ে দিয়ে কাটবে। প্রথমে আমি রেগে গেছিলাম, কিন্তু বন্ধুর উপর বিশ্বাস করে পরবর্তীতে রাজি হই। মেডিকেলে পড়াশোনা করে ক্লাবে ড্রিঙ্কস করার পর যখন তোমাকে না পাওয়ার বিরহে কাতর হয়ে উঠতাম, তখন ইভানান সুযোগের সৎ ব্যবহার করে আমার রুমে ক্লাবের একটা ড্যান্সারকে পাঠায়, চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী। আমার মনে হয়েছিল আমি হয়তো তোমার জ্বালানো আগুন নেভাতে সক্ষম হব। অথচ কাছে আসার পর আগুন যেন আরো বেশি পোড়াতে শুরু করলো আমাকে। মেয়েটার পর আরো অনেক সুন্দর মেয়েকে আমার রুমে পাঠাতো ইভানান, কিন্তু কোনোভাবেই আমি ওদের খুব কাছে যেতে পারিনি। তোমার ভালোবাসা আমায় যেতে দেয়নি প্রাণ। প্রাণেশার চোখ মুখে সুফিয়ান বলল, বসো, সকালে বমি করে সব ফেলে দিয়েছো, খাবার খেয়ে আবার কেঁদো। বলেই রসাত্মক হেসে খাবার আনতে চলে গেল। প্রাণেশা বিস্ময় নজরে তাকিয়ে রইল। এই মানুষটা কতটা ত্যাগ করেছে তার জন্য, আর সে কিনা টেরও পায়নি। এত আঘাতের পরও তাকে ভালোবেসেই যাচ্ছে। সুফিয়ান যে ক্লান্ত পরিশ্রান্ত তা ঢের ভালো করে জানে প্রাণেশা, অথচ সে যে ক্ষুধার্ত তা বলার আগেই জেনে গেছে সুফিয়ান। এত ভালোবাসা সবার কপালে জোটে না। পরীক্ষা দিয়ে বের হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে প্রাণেশা। আজ তার 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা ছিল। সুফিয়ানের অক্লান্ত পরিশ্রমে অনেক ভালো প্রস্তুতি নিয়েছিল। ডক্টর বলেছে আর 15 দিন পরে ডেলিভারি ডেট। সবগুলো পরীক্ষার দিনই সুফিয়ান ঘন্টার পর ঘন্টা সব কামধাম ফেলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো। অনেক সময় দেখা গেছে পারমিশন নিয়ে হুটহাট হলের ভিতরে ঢুকে পরীক্ষার মাঝে প্রাণেশাকে খাইয়ে দিতে হয়। প্রাণেশা এত মানুষের ভিতর লজ্জা পেয়ে সুফিয়ানকে আসতে মানা করতো, কিন্তু সুফিয়ান তো সুফিয়ানই। সে প্রাণেশাকে কোনো রকম তোয়াক্কা না করে
খাবার দাবার নিয়ে হাজির হতো। আজও সুফিয়ান সকালে দিয়ে গেছে। শেষ পরীক্ষায় সুফিয়ান চেয়েছিল বাইরে অপেক্ষা করতে, কিন্তু ইমার্জেন্সি থাকায় প্রাণশা নিজেই জোর করে পাঠিয়ে দিয়েছিল। গত 1 মাস যাবৎ সুফিয়ান প্রাণশাকে দেখানোর জন্য হসপিটালের কাছ থেকে বিরতিতে ছিল। সুফিয়ান কল করে বলেছে 10 মিনিটের মধ্যেই এসে পড়বে। গার্ড পাঠাতে চেয়েছিল, কিন্তু প্রাণশা বলেছে তার প্রয়োজন নেই। গ্রীষ্মের বস্মভরা গরম, উঁচু পেট ঢাকতে প্রাণশার গায়ে বড় শাল জড়ানো। গরমের সময়ে শালটা পরে আত্মা বের হওয়ার উপক্রম। না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, মাথা ঘুরে আসছে। প্রাণশা পাশের চায়ের দোকানে ছাউনিতে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলো, পানি খেয়ে মোবাইল বের করে সুফিয়ানকে আরেকবার কল করলো। হয়তো ব্যস্ত তাই রিসিভ করছে না। আরেকটু অপেক্ষা করতে পাশের বেঞ্চে বসে পড়ল। বিকেলে বৃষ্টি হবে হয়তো। এদিক ওদিক তাকিয়ে মুখ ঢেকে বসে রইল। গাড়ি থামার আওয়াজে মুখ তুলল। প্রথমে ভেবেছিল হয়তো সুফিয়ান, কিন্তু না, গাড়ি তো এটা নয়। গাড়ি থেকে বেরিয়ে এলো ব্লু কোট পরিহিত সুদর্শন যুবক, নীল চোখের স্বচ্ছ পানির ন্যায় চোখের পুরুষ। সামনের একটা গাড়ি থেকে বেরিয়ে এলো 6 জন মুখোশ পরালো। সুদর্শন যুবকটি প্রাণশার বরাবর এসে দাঁড়ালো। প্রাণশা প্রথমে চিনতে না পারলেও পরবর্তীতে সুফিয়ানের বলা বর্ণনায় মিলে যায়, বুঝতে পারলো এটা ইভানান। সজারুর কাটার ন্যায় চুলগুলো পেছনের দিকে এলিয়ে রাখা, চলাচলের ভঙ্গি সুফিয়ানের সঙ্গে কিছুটা মিলে। অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল সে। প্রাণশা উঠে দাঁড়িয়ে ভীত মনে বলল, কি চাই আপনার? এখানে কেন এসেছেন? ইভানান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে প্রাণশার কানের কাছে ফিসফিস করে বলল, স্রোতস্বিনীর স্থান শুধু তার নীল পুরুষের দিকে। নীল পুরুষ থেকে বাঁচতে স্রোতস্বিনী অন্য কারো বুকে বাধা কি করে বাঁধে? গমগমিয়ে বৃষ্টির আওয়াজ রোজকার মতো আজ আর স্নিগ্ধ ও মোহময় হয়ে ধ্বনি হচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো শোনাচ্ছে কোনো এক কিশোরীর আর্তনাদের ন্যায়। এমনটা অনুভূত হচ্ছে কাচের তৈরি আবদ্ধ কক্ষে, মাথায় ভারী জিনিস রাখা। এমন লাগছে প্রাণেশার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে, নাকি এখানে ঘ্রাণের কোনো উৎসই অবশিষ্ট নেই। বুঝতে পারছে না প্রাণেশা। অবচেতন মন, চেতনা ফিরেনি এখনো তার। ঘুম ঘুম দেহে নরম শরীরটা উঠিয়ে বসালো প্রাণেশা। চোখ কষলে নিল। চারপাশে হালকা ঝাড়বাতির আলো। চোখ মেলতেই চারপাশে পরিবেশ অচেনা মনে হলো। পুরো রুমের নকশাই আলাদা। রুম বললে বোধহয় ভুল হবে, এত বড় রুম হয়। কেমন গা ছমছম। ঘুমের ঘোর কাটতেই মনে পড়ল সে তো পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়েছিল। ইভানান হঠাৎ তার মুখে রুমাল চেপে ধরল। তারপরে সব অন্ধকার। হঠাৎ তাকে ইভানান কিডন্যাপ করে ফেলেছে। সুফিয়ান নিশ্চয়ই খুঁজছে তাকে। সুফিয়ানকে জানে ইভানানের এই জঘন্য অপরাধের কথা। মনে একের পর এক দলা পাকিয়ে বেরিয়ে এলো। বিছানা থেকে নামতে নিতেই চমকে উঠল। এ কি, তার পা অবশ হয়ে আছে, পা পাথরের মতন লাগছে। অদ্ভুত, কোনো অনুভূতিই হচ্ছে না। এটা কি করে হলো? খট করে দরজা খুলে কেউ ভেতরে ঢুকলো। হালকা আওয়াজে দরজাও আটকে নিল। প্রাণেশা চোখ তুলতে চাইতেই সামনের দৃশ্যপট হয়ে ভেসে উঠল ইভানানের চেহারা। আফসা আলোয় কি ভয়ঙ্কর দেখাচ্ছে নীল চোখদ্বয়। প্রাণেশা পেটের কাজটা খামচে ধরে রেখেছে। চিনচিনে ব্যথা উঠছে। 6 মাসের পর থেকেই এমন ব্যথা করে, আজ পরিমাণ বেশি। শরীর নাড়াতে না পেরে ব্যথাটা বেড়েই যাচ্ছে। ইভানান বেডের মাঝ বরাবর টান টান হয়ে শুয়ে পড়ল। প্রাণেশার কাঁধ মৃদু কাঁপছে। ইভানান যদি খারাপ কিছু তার সাথে করার চেষ্টা করে, এইরকম শরীর নিয়ে প্রাণেশা হয়তো কুলিয়ে উঠতে পারবে না। এভাবেই আত্মরক্ষায় কেঁপে উঠল। ইভানান অদ্ভুত স্বরে বলল, স্রোতস্বিনী। প্রাণেশা ভাবনার দুয়ার থেকে বেরিয়ে গেল। অস্থির ভাব মাথা ধারা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। তারপরও নিজেকে সামলে সাবধানতার সঙ্গে কঠোর গলায় বলল, সমস্যা কি আপনার? সুফিয়ানের কম ক্ষতি তো করেননি আপনি, তারপরও কি চান? ইভানান হাসলো, ভয়ঙ্কর হাসি। ধ্বংসের ধার প্রান্তে এনে দাঁড় করিয়ে নেওয়ার ন্যায় হাসি। প্রাণেশার কাছে এসে কিছুটা ঝুঁকে গালের ওপর পড়ে থাকা চুলগুলো পেছনে সরিয়ে দিল। হাসি মুখেই প্রাণেশার নরম কোলে মাথা রেখে হাত ভাঁজ করে শুয়ে পড়ল। প্রাণেশার গা অস্বস্তিতে গড়িয়ে আসতে শুরু করলো। 2 হাতে ধাক্কা দিয়ে মাথাটা নিচে নামিয়ে দিল। ইভানানের ঘুমন্ত রাগ দগ্ধ গিয়ে উঠল। তেরে এসে প্রাণেশার গাল চেপে ধরল। সাপের মতো ফেনা তোলার ভঙ্গিতে বলল, একদম চুপ, আমাকে রাগান্বিত করবে না স্রোতস্বিনী, এর ফল ভালো হবে না। কিছুটা সময় পর ছেড়ে দিয়ে পাশে বসলো সে। প্রাণেশা ভয়ে অস্ফুট স্বরে গোংরাচ্ছে, শ্বাস প্রশ্বাস ঘন ঘন। ইভানান সেদিকে এক পলক তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, স্রোতস্বিনী, আপনি জানেন আমরা এখন কোথায় আছি? নীলগিরি। উচ্ছ্বাসের সঙ্গে উঠে দাঁড়িয়ে দ্রুত পদে হেঁটে লম্বা কাছে ঘেরা জানালাটা খুলে দিল। বৃষ্টির বেগ হালকা হয়ে এসেছে। সামনে ছোট নদীর স্বচ্ছ পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
আজকের দিনটা ইভানানের অদ্ভুত সুন্দর মনে হচ্ছে। হবে বা না কেন, তার প্রতিধ্বনি যে তার কাছে কত সাধনা করেছে সে এই দিনের অপেক্ষায়। প্রাণেশার দিকে এগিয়ে আসলো। প্রাণেশা ভয়ে কাতর হয়ে গুটিয়ে বসে আছে। ইভানান গম্ভীর গলায় বলল, সুফিয়ানের ক্ষতি কেন চাই জানতে চান আপনি? প্রাণেশা স্থির হয়ে তাকিয়ে রইল। সত্যটা তো সে জানে, তারপরে ইভানানের মুখে শুনতে মুখিয়ে আছে। ইভানান প্রাণেশার কাঁধের চুল পেছনে দিয়ে বলল, আমি জানি সুফিয়ান আপনাকে ইয়ানার কথা বলেছে। থেমে আবার বলল, কিন্তু এরপরও কেন এসব করছে জানেন? প্রাণেশার কোমল গায়ে 2 হাত রেখে বলল, শুধুমাত্র আপনার জন্য শ্রুতশ্রেণী, কারণটা আপনি। প্রাণেশা অবাক চোখে বলল, আমি? হ্যাঁ, সেই প্রথম দিন আপনাকে যখন দেখলাম জানি না কি হয়েছিল, আমার দুনিয়াটাই উলটপালট করে দিয়েছিলে। রাতের নিদ্রাহীন প্রহরের সৃষ্টি হয়েছিল। ইনায়ার মৃত্যুর প্রতিশোধ আমি অন্যভাবে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম রেয়ানার ছোট চাচিকে চিরদিনের জন্য ওর থেকে কোনোভাবে দূরে সরিয়ে দেব। রেয়ানটা তো বোকা, ওকে নিজের আয়ত্তে নিয়ে আসবো। কিন্তু সুফিয়ান আরও একবার আমার আপনজনকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আমার স্রোতস্বিনীকে নিজের করার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল। অসহ্য লাগতে শুরু করলো আমার। দিনরাত নিজের ভালোবাসার মানুষের কথা অন্য কারোর মুখে শুনতে শুনতে হৃদয়ে বিষাক্ততা ছড়িয়ে পড়েছিল। তারপর হঠাৎ একদিন সুফিয়ানের মুখে শুনলাম আপনি ওকে ভালোবাসেন। সহ্য করতে পারিনি আর। মনে মনে ভেবে নিলাম আপনাকে বিচ্ছিন্ন করে দিয়ে ওকে একেবারে নিঃশেষ করে দেব। রেয়ানকে ধীরে ধীরে বোঝালাম সুফিয়ান ওর ভালো চায় না। রেয়ান প্রথমে বিশ্বাস না করলেও আমি বারবার এক কথা স্মরণ করানোর বাধ্য হয়ে বিশ্বাস করলো। সবই মস্তিষ্কের খেলা। ততদিনে রেয়ান আমার বসে। ফুলপ্রসূ প্ল্যান সাজিয়ে নিলাম। যেদিন সুফিয়ানের কনসার্ট, সেদিন কনসার্টের চেয়ে বেশি আপনার সাথে দেখা করার উৎফুল্ল ছিল। আমি ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম। আর একটু সহজ হলো আমার জন্য। ওর গলায় সমস্যা হয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল ওকে আপনার কাছে পৌঁছাতে আটকানো, যেভাবে হোক। কিন্তু গলায় আঘাত পাওয়াটা সম্পূর্ণ প্ল্যানের বাহিরে। রেয়ান যে গাইতে পারে এটা আমার প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো। আমি ওকে গানের দুনিয়ায় মগ্ন করে তুললাম। ক্যারিয়ার থেকেও নিজের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ততদিনে ওকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আমি গেলে আপনি হয়তো আমাকে মেনে নিতেন না, কারণ কোনো কিছুই আমার সঙ্গে মিলতো না। কিন্তু আপন ভাই হয় রেয়ানের সঙ্গে মিলে যায়। রেয়ান আমার কথায় উঠবে আর বইবে বলেই আমি ওকে আপনার কাছে পাঠালাম। রিলেশনে আপনার সাথে থাকলেও আমার কথা মতো চলতো। সুফিয়ানকে ইমোশনাল করে ওর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালাম। লোকজন লাগিয়ে রাখলাম টাকা দিয়ে, যাতে সুফিয়ান বাংলাদেশে কোনো খবর না পায়। আমার উদ্দেশ্য ছিল ওকে একটা ধাক্কা খাওয়ানো। যেদিন ওর জন্মদিন সেদিনই তনিমকে মুক্ত করে দিলাম। বোকাটা বুঝেইনি যে সবই আমার প্ল্যান। সুফিয়ান কিভাবে যেন সব ঠিকঠাক করে আপনাকে বিয়ে করে নিল, সেটা অনাকাঙ্ক্ষিত ছিল বটে। প্রাণেশা বিস্ময় বিভোর হয়ে গেছে। একজন মানুষ কতটা নিচুত্তরের হতে পারে। ঘৃণায় মুখ কুঁচকে রইল। ইভানান অস্থির কণ্ঠে বলল, আমার কিচ্ছু চাই না শ্রুতশ্রেণী, আপনি আমার হয়ে যান। খুব ভালোবাসবো আপনাকে, আর কারো ক্ষতি করবো না। প্রাণেশা ধাক্কা দিয়ে গালে রাখা হাতটা সরিয়ে দিল। চিৎকার করে বলল, পাগল আপনি! একে ভালোবাসা বলে না, পাগলামো বলে। যে নিজের আপন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে সে আমাকে কি করে ভালোবাসে? ইভানান হিংস্র রূপে বলল, হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। এই পাগলেরই হতে হবে আপনার। পর মুহূর্তে আদুরে কণ্ঠে বলল, আপনার সন্তানকে আমি নিজের সন্তানের চোখে দেখব, কোনো অবহেলা হবে না। তারপরেও বিয়ে করুন, আপনি আমায় ভালোবাসুন। প্রাণেশা কোনো কথা না শুনে নামার চেষ্টা করলো, কিন্তু পা দুটো নড়াচড়া করাই যাচ্ছে না। কি হচ্ছে বুঝতে পারছে না। ইভানান হেসে বলল, আপনাকে ইনজেকশন পুশ করা হয়েছে। আগামী 1 ঘন্টায় আপনার পায়ের অবশ ভাব সরবে না। বৃথা চেষ্টা করে লাভ নেই। প্রাণেশা চিল্লাতে চিল্লাতে বলল, কেন করলেন এমন? এমন না করলে যে আপনি বারবার চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনাকে বেঁধে রাখতে হবে, কষ্ট হবে আপনার। আর তাই আমি কি করে সহ্য করবো বলুন তো? প্রাণেশা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল। এ কোন পাগলের পাল্লায় বলল সে। এখন যে পা নড়াতে না পেরে আরো বেশি কষ্ট হচ্ছে। এমনিতেই 6 মাস হওয়ার পর থেকে এক জায়গায় বেশি সময় বসলে শ্বাস নিতে কষ্ট হয়, আর এখন তো ইয়াত্তাই নেই। সেই কখন থেকে পা অবশ। না, এই পাগলকে অন্য কায়দায় বোঝাতে হবে। প্রাণেশা বুক ফুলিয়ে শ্বাস টেনে বলল, দেখুন, আপনি যা করেছেন তা সবার জন্যই ক্ষতিকর। আমি বিবাহিত, কয়েকদিন পর এক বাচ্চার মা হব। আমাকে বিয়ে করে কি লাভ? আমি সুফিয়ানকে ভালোবাসি। ইভানানের চোখ মুখ লাল হয়ে গেল। তেড়ে মেড়ে এসে প্রাণেশার গলা চেপে ধরলো। শ্বাসরুদ্ধ হয়ে এলো প্রাণেশার। মুহূর্তে চোখ উল্টে আসতে শুরু করলো। আর কিছুক্ষণ এভাবে থাকলে মৃত্যু অতি সন্নিকটে হবে। ইভানান রাগের মাথায় প্রাণেশাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল ফ্লোরে। প্রাণ সঞ্জীবনী ফুরিয়ে আসলো বোধ হয়। তলপেটের দিকটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ সম্বিত ফিরল ইভানানের। নিচে নেমে উঠাতে যাবে, এমন সময় কে যেন লাথি মেরে দরজা খুলে ফেললো। চমকে তাকালো সেদিকে।
সুফিয়ানের মতো মনে হলো ধরে ফেললো এটা রেয়ান। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়ানো ছিল সে। ইভানের প্রতিটি কথাই শুনেছে সে। মস্তিষ্ক রাগে তকবক করছে। বিশ্বাসই করতে পারছে না যে ভালো মানুষের মুখোশ পরে কত বিস্তৃতি এক খেলা খেলছিল। অস্ট্রেলিয়া ইভানের বাড়িতেই ছিল। ইভান 1 সপ্তাহ ধরে বাংলাদেশে ফিরছে। রিয়ানের অফিসের কাজ শেষ হয়ে যাওয়ায় সেও ফিরে এলো। ইভানের বান্দরবনে আসার কথা বাড়ির কেয়ারটেকারের থেকে শুনলো। নীলগিরিতে কি করছে ভেবে পেল না সে, কারণ পেন্টিং এর কাজ এখনো সিলেটে ছিল। ইভান হয়তো জানতো না টেক কেয়ার ও নীলগিরিতে থাকার কথা বলে দেবে। রেহান যে সব সত্যি জেনে গেছে এটা বুঝতে পারলো। রেহান দ্রুত পদে এগিয়ে আসলো। ইভানের দিকে তাকিয়ে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এমন জঘন্য মানুষ। সি। থেমে উত্তেজিত কণ্ঠে বলল, আমি সুফি ভাইকে সব বলবো, এক্ষুনি ডেকে আনছি। প্রাণেশার আর্তনাদের পরিমাণ বাড়ছে। প্রাণেশার দিকে তাকিয়ে মায়া হলো তার। অজান্তেই সবার অপরাধী হয়ে গেছে সে। নিজেকেই একবার ধিক্কা দিয়ে উঠল মনে মনে রেয়ান। পর মুহূর্তে দৌড়ে বেরিয়ে সুফিয়ানকে খবর দিতে নিলেই পেছন থেকে ইভান পাশের ফুলদানি দিয়ে মাথায় আঘাত করলো। দুনিয়া ঘুরে উঠল রেয়ানের। ঘাড় বেয়ে নামতে লাগলো লৌহুর সরু লাইন। ফ্লোরে পড়ে থেকে রেয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণেশা। কিছু যেন করার নেই। সুফিয়ান না আসা পর্যন্ত কিছু করা সম্ভব হবে না। রেয়ান লুটিয়ে পড়ল মেঝেতে। হালকা জ্ঞান আছে। ইভান পাগলের মতন হাসতে হাসতে প্রাণেশার দিকে ঝুঁকে বলল, এতদিনের স্বপ্ন কি করে ধুলোয় মিশে যেতে দিয়ে বলুন স্রোতস্বিনী। আপনি যে আমার বহু অনাকাঙ্ক্ষিত নারী। কত কিছু করেছি আমি আপনার জন্য। আপনি বাঁচলে শুধু আপনার নীল পুরুষের জন্য বাঁচবেন। যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে মৃত্যু দুয়ারে পৌঁছে দেবো আমি। প্রাণেশার ব্যথার মাত্রা ছাড়িয়ে গেছে। মুখ নীলচে রং ধারণ করছে। সহ্য করতে না পেরে হাওমাও করে কেঁদে উঠল। ইভান বলল, আপনার কষ্ট হচ্ছে স্রোতস্বিনী, আর একটু সহ্য করুন, আমি ডাক্তার ডাকছি। প্রাণেশাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিল। 1 ঘন্টার মতো হয়ে এসেছে প্রায়। প্রাণেশা পা দাপিয়ে চিৎকার করে কেঁদেই যাচ্ছে। ইভান মোবাইল নিয়ে কল করে পেছনে ফিরতেই কিছু পড়ার আওয়াজ আসলো। কিছু বুঝে ওঠার আগে সুফিয়ান ভেতরে ঢুকে পড়ল। ইভান চমকে উঠল। এত কড়া নিরাপত্তা ভেঙে কি করে প্রবেশ করলো বুঝতে পারছে না সে। সুফিয়ানের শরীর ঘামে ভিজে একাকার। সেই সকাল থেকে প্রাণেশাকে না পেয়ে কলেজা শুকিয়ে গেছে। কোথায় যেতে পারে ভেবেই কুলকিনারা পাচ্ছিল না। ফোনটাও রাস্তায় একটা দোকানের সামনে পেল। অনেক খোঁজ খবরের পর নীলগিরিতে আসার খবর পেল শেষমেশ। প্রাণেশাকে চিৎকার করে কাঁদতে আর রেয়ানকে মেঝেতে পড়ে থাকতে দেখে সমস্ত রাগ ধাও ধাও করে জল জল করে উঠল। বন্ধুত্বের মর্যাদা রেখে এতদিনের সকল অপরাধ ক্ষমা করেছিল, অথচ ইভান এখনো শুধরায়নি। এবার আর কোনো ক্ষমা নেই। সোজা ইভানের গালে চড় বসিয়ে দিল। কলার টেনে 2 ঘুষি মেরে দিল। তোকে এবার আর ক্ষমা করবো না। তুই না মরা পর্যন্ত শান্তি হবে না আমার। সব সীমা লঙ্ঘন করে ফেলেছিস। মার, আমিও দেখি। ইভানের নাক দিয়ে রক্ত ঝরছে, তারপরও মুখে হাসি। হাসতে হাসতেই বলল, সুফিয়ান একের পর এক ঘুষি মেরে লাথি মারতে ইভানের পাল্টা আক্রমণ করলো। সুফিয়ান 2 কদম পিছিয়ে গেল। প্রাণেশার দিকে তাকাতেই দেখলো প্রায় বেহুশ হয়ে যাচ্ছে। ইভানকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশে থাকা পানির গ্লাস নিয়ে রিয়ানের মুখে ছোটালো। রিয়ানের হুঁশ ফিরতেই উঠে বসলো। সুফিয়ান বলল, প্রাণেশাকে এখান থেকে নিয়ে যা। রিয়ান মাথা নেড়ে প্রাণেশাকে ধরে দাঁড় করালো। প্রাণেশা হেলে দাঁড়িয়ে আছে। রিয়ান কয়েক কদম আগালো। সুফিয়ান আর ইভানের মাঝে তখনও মারপিট চলছে। ইভান প্রাণেশার যাওয়ার পথের দিকে একবার তাকিয়ে চিৎকার করে বলল, স্রোতস্বিনী, যদি আপনি আমারই না হন তাহলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলে সুফিয়ানের প্যান্টের পকেটে গুজে রাখা পিস্তলটা ছিনিয়ে প্রাণেশার মাথা বরাবর শুট করে দিল। চারিদিকে আত্মচিৎকারে ভরে উঠল। সুফিয়ানের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টুপ করে পড়ল। অস্ফুট স্বরে বলল, আমার প্রাণ। আকাশের রং আজ পরিষ্কার। গাছে গাছে নতুন ফুল ফুটেছে। ফুটবেই তো, আজ যে বসন্ত। বসন্তকাল জুড়েই তো নানা রঙের ফুল ফলানির ঘ্রাণে মতোয়ারা হয়ে ওঠা। রাস্তায় লাল ফুল বিছিয়ে পড়ে আছে। প্রকৃতি নতুন রঙে সেজেগুজে নববিভঙ্গিতে হাসলো যেন। আহা, এই সুন্দর রূপে ডুবিয়েই ছাড়বে সবাইকে। লাল রঙে সুসজ্জিত রূপের গাছটি দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে একটি ছোট মেয়ে। বয়স তার 4 বছর। তার গায়েও যে লাল রঙের ফ্রক। মনে মনে সে কিছু একটা ভাবলো। ঠোঁট উল্টে গাছটিকে কিছু একটা শোধালো। নির্বোধ গাছটি কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। কয়েক কদম দূরে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা। মেয়েটি দৌড়ে গাড়ির সামনে দাঁড়ানো মানুষটির কাছে গিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে আক্রমুঠোয় হাঁটু জড়িয়ে ধরল। ব্যক্তিটি তার হাঁটুতে স্পর্শ পেয়ে
নিচের দিকে তাকালো। মৃদু হেসে মেয়েটিকে কোলে তুলে নিল। নরম গাল দুটো হালকা টানতেই মেয়েটি ফুলে ফেঁপে থাকা গাল আরেকটু ফুলিয়ে আদো আদো কণ্ঠে বলল, বাব্বা। ব্যক্তিটি মেয়েটির মতন গাল ফুলিয়ে এক ভঙ্গিতেই বলল, কি হয়েছে বাব্বা? মেয়েটি সামনের গাছ করে বলল, বাব্বা ওটা কি গাছ? ব্যক্তিটি আঙুল বরাবর তাকালো। লাল ও কমলা রঙের ফুলে ফেঁপে থাকা গাছটি দেখে বলল, ওটা কৃষ্ণচূড়া গাছ। ছোট মেয়েটা আপন মনে উচ্চারণ করার চেষ্টা করলো, কৃষ্ণচূড়া গাছ। ব্যক্তিটি হো হো করে হাসলো। মেয়ের মন রক্ষার্থে বলল, হ্যাঁ সায়েশা মা, ঠিক বলেছ। মেয়েটি উৎফুল্ল হয়ে হাসলো। কিছুটা সময় থেমে বলল, বাব্বা আমরা পাপার কাছে কখন যাব? এই তো সায়েশা, আমার কোলে কথা বলা শেষ, চলো এখনই যাবো এয়ারপোর্টে। আচ্ছা চলো। ব্যক্তিটি মেয়ের কপালে চুমু খেয়ে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল। নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। আধা ঘন্টা পর এয়ারপোর্টের সামনে গাড়ি থামলো। নেমে আসলো ব্যক্তিটি। পরনে কোট, চোখে কালো ফ্রেমের বেশ স্টাইলিশ একটা চশমা। সায়েশা টুকুর টুকুর করে নামলো। দূর থেকে দেখলো বিদেশি কোনো পুতুল মনে হবে। ব্যক্তিটি মেয়ের কোলে তুলে নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকলো। কিছুক্ষণ বাদেই আরেকজন ব্যক্তি তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। চিৎকার করে বলল, আমি এসে গেছি সুফি। সুফিয়ান চকিতে সেদিকে তাকাতেই মুখে ছড়িয়ে পড়ল মুক্তার মতো হাসি। বহুদিন পর বহু আকাঙ্ক্ষিত মানুষ। হ্যাঁ, এটা সুফিয়ান। কেটে গেছে আজ 4 বছর। কেটেছে সময়। পুরনো মানুষ অথচ নতুন রূপ। বহু মানুষ কালের পরিবর্তন হারিয়ে গেছে, আবার নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে। আজ সে একজন বাবা। সুফিয়ান হেসে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কোলাকুলি করলো। সুফিয়ান আবেগী গলায় বলল, ভালো আছিস ইভ? ইভানান মুখ নিচু করে হাসলো। সুফিয়ানের পাশে দাঁড়ানো ছোট পুতুলের মতো মেয়েটাকে নিজের কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু খেলো। সায়েসহ গলা জড়িয়ে ইভানানের কাঁধে মুখ গুজলো। আদো আদো কণ্ঠে অস্পষ্টতা নিয়ে বলল, পাপা তুমি দেরি করলে কেন? ইভানানের চোখের পাপড়ি ভিজে উঠল। বাম হাতে চোখ মুছে নিয়ে হাসি ফুটিয়ে বলল, আর দেরি করবো না, এবার থেকে আমার সায়ু মাকে ছেড়ে কোথাও যাব না। সায়েশাও ইভানানের গালে আদর করে হাত বুলিয়ে কানের কাছে বলল, আমার গুড পাপা। ইভানান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, এতদিন ভালো ছিলাম না রে, এখন ভালো আছি, খুব ভালো আছি। সুফিয়ান হেসে বলল, এখন থেকে এভাবেই ভালো থাকবি, চল বাড়িতে চল, মা অপেক্ষা করছে। ইভানান সায়েশাকে নিয়ে পেছনের সিটে বসলো। সুফিয়ান গাড়ি স্টার্ট দিতেই ইভানান বলল, সাইরানকে নিয়ে আসলে না কেন? সাইরান তার ছোট বাবাকে পেয়েছে না, আজ আর সে কোথাও নড়বে না, তার ছোট বাবার আজ ছুটি। ও। ইভানান মলিন মুখে জিজ্ঞাসা করলো, সুফি সে আমায় ক্ষমা করেছে তো? সুফিয়ান গম্ভীর গলায় বলল, নিজেই জিজ্ঞাসা করে নিস। ব্যাস। এরপর সায়েশা আর ইভানানের কথা গাড়ির আনাচে কানাচে ভরে উঠল। সুফিয়ান গাড়ি চালানোয় মনোযোগ দিলেও পথ অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগলো। বাড়িতে পৌঁছাতেই ইভানান দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। পা থমকে গেল। সুফিয়ান হেসে বলল, এত সংকোচ কিসের বলতো? ইভানান দীর্ঘশ্বাস পেলে ভেতরে প্রবেশ করলো। মিসেস অদিতি এসে দাঁড়াতেই ইভানান সালাম করলো। মিসেস অদিতি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেঁচে থাক বাবা, ভালো আছিস তো? ইভানান হেসে বলল, তোমাদের দেখে অনেক ভালো আছি। মিসেস অদিতি মৃদু হেসে সবাইকে ভেতরে নিয়ে আসলেন। রাহাত সাহেবও বেরিয়ে আসলেন। ভালো মন্দ জিজ্ঞাসা করে সোফায় বসলেন। সবাই নানান রকম কথায় মেতে উঠল। রান্নাঘর থেকে বেরিয়ে এলো এক সুস্বাদু রূপের রমণী, হাতে পায়েস আর সন্দেশের ট্রে। পাক্কা গৃহিণী যেন। সুফিয়ান সহ সবাই সেদিকে তাকালো। রমণীটি ট্রেটি টেবিলে রেখে ইভানানকে বলল, সময় হলো তাহলে আপনার আসার? ইভানান অপরাধের মতো মুখ কাচুমুচু করে হাসলো। নত মুখেই বলল, কি করবো বলো, ওখানে কোম্পানিতে আমি না থাকলে কর্মচারীরা ঝামেলা পাকিয়ে ফেলে। রমণী আলতো হেসে সবাইকে পায়েসের বাটি তুলে দিল। সুফিয়ান সেই রমণীর মুগ্ধ চোখে দেখলো, এই কি সেই আবুজ বউটা যে অল্প কিছুতেই কেঁদে ভাসাতো, একটু ব্যথাতেই কাতর হয়ে পড়তো। বিশ্বাসই হয় না এটা সেই প্রাণেশা, তার প্রাণ। 4 বছর আগের স্মৃতি হাত চালো সুফিয়ান। সেই দিনটি যেদিন প্রাণেশাকে আরেকটু হলেই হারিয়ে ফেলতো সে। বুক ধক ধক করে ওঠে সেসব কিছু মনে করলে। 4 বছর আগে ইভানান প্রাণসাদাকে শুট করতে সেটা লেগে যায় রিয়ানের বাহুতে। মূলত রিয়ান ইচ্ছে করেই প্রাণসাকে সরিয়ে দিয়েছে। রিয়ানের চোখ মুখে ব্যথায় লাল হয়ে উঠল। সুফিয়ান দৌড়ে রিয়ানকে ধরল। প্রাণেশা ভয় পেয়ে চিৎকার করে উঠল।
রিয়ানের রক্তাক্ত বাহু দিকে তাকিয়ে নিচে বসে পড়ল। লেবার পেইন উঠেছে কিছুক্ষণ আগে থেকে, সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। রিয়ান ব্যথাকে পাত্তা না দিয়ে সুফিয়ানকে বলল, সুফি ভাই, প্রাণেশাকে হাসপাতালে নিয়ে যাও, আমার জন্য কম ক্ষতি হয়নি, এবার ভালো কিছু হোক। সুফিয়ান নিজের পকেট থেকে রুমাল বের করে রিয়ানের হাতে বেঁধে দিল। প্রাণেশার নিভু নিভু শরীরটা কোলে তুলে নিয়ে বলল, তুইও চল, তোরও ব্যান্ডেজ করা লাগবে। বাহিরের দিকে পা বাড়াতে নিয়েও ইভানানের দিকে ফিরল। ইভানান কোনো কারণে মাথা চেপে ধরে আছে, মাথার রক ফোলা ফোলা। সুফিয়ান এত কিছু খেয়াল না করে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এবার তো তুই খুশি তাই না? এখন নিশ্চয়ই তোর খুব ভালো লাগছে। তোর বোনের মৃত্যুর পেছনে আমার কোনো হাত ছিল না, কিন্তু আমার প্রাণের কিছু হলে দায়ী থাকবি তুই। তুই একটা খুনি হয়ে বাঁচবি সারা জীবন। কথায় কথায় বলিস প্রাণকে ভালোবাসিস, অথচ নিজের হাতেই শেষ করে দিলি। বলে সুফিয়ান রিয়ান আর প্রাণশাকে নিয়ে বেরিয়ে পড়ল। কেউ দেখলো না সেদিকে ইভানান মাথা চেপে নিচে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে শ্বাসকষ্টে উঠে গেল। পাশের মানিব্যাগ থেকে ঔষধ বের করে কোনো মতে গিলে বিড়বিড় করতে করতে নিজেও হাসপাতালের দিকে পা চালালো। সুফিয়ান দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের বাইরে, হাত পা অনবরত কাঁপছে, বুকের অস্থিরতা ক্রমশই বেড়ে উঠছে, চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। প্রাণেশার যদি কিছু হয় তাহলে এই জীবন আর রাখবে না সে। প্রাণ চলে গেলে দেহ পচতে বেশি সময় নেয় না। নিচতলা থেকে দুর্বল পায়ে রিয়ান আসলো। সুফিয়ান দাঁড়াতে না পেরে সামনের একটা সিটে বসে পড়ল। রিয়ান আচমকা সুফিয়ানের পা জড়িয়ে নিচে বসে পড়ল। হু করে কেঁদে উঠল। সুফিয়ান তাকাতেই বলল, আমাকে মেরে ফেলো সুফি ভাই, আমাকে মেরে ফেলো, আমি সত্যি অধম, সত্যি খুব বোকা। তুমি, তোমার ভেতরের আত্মা আলোয় পরিপূর্ণ, আর আমার অন্ধকারে। সেই অপমান তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আর সেখানে থেকে যখন ইব ভাই একটা হাত বাড়িয়ে দিল, আমার খুব আপন মনে হলো। বাবা বাড়িতে আসার পর মা সারাদিন চুপচাপ, তুমি তোমার লাইফে ব্যস্ত, আর আমিও অ্যান্টোভার্ট, কাউকে নিজের মনের কথা জানাতেও পারি না, নিজেকে তুলে ধরতে পারি না। ইব ভাই আমাকে নিজের কাছে পুরো অন্যরকম তুলে ধরলো। আমি স্বার্থপর হয়ে উঠলাম। একবার যদি ভাবতাম তুমি কখনো আমার খারাপ চাবে না, তাহলে এসব হতো না। সুফিয়ান উঠে দাঁড়িয়ে রিয়ানকে তুলে নিল সামনে। রিয়ান ভাবলো হয়তো সুফিয়ান মারবে তাকে, কিন্তু তাকে রুদ্ধ করে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সুফিয়ানও বোধহয় কাঁদলো, গাল বেয়ে দুজনেরই অস্ত্র ঝরল। সুফিয়ান রিয়ানকে চাপকে জেড়ে দূরে সরে দাঁড়ালো, চোখ মুছে বলল, তোর একার দোষ ছিল না রে, দোষটা আমাদের সবার। আমি নিজেকে নিয়ে এত ডুবেছিলাম যে আমার ছোট ভাইকে সময় দেয়নি, তোকে একা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছি তুই এভাবে কমফোর্ট ফিল করছিস। থেমে দীর্ঘশ্বাসে বলল, এসব বাদ, এবার কোনো কথা হলে সবার আগে আমার কাছে আসবি। ছোটেরা তো ভুল করবেই, শোধরানোর দায়িত্ব বড়দের। ইভানান বিমোহিত চোখে তাকিয়ে বলল, সত্যি সুফি ভাই, তোমার সাথে কাউকে মেলানো সম্ভব না। আমরা সবাই নিজেদের স্বার্থ খুঁজে বেড়াই, আর তুমি সবার স্বার্থে নিজেকে বিলিয়ে দাও। সুফিয়ান কিছু বলার আগেই অপারেশন থিয়েটারের ভেতর থেকে নার্স বেরিয়ে আসলো। সুফিয়ানের মুখে আবারও শুকিয়ে যাচ্ছে, কাপা গলায় জিজ্ঞাসা করলো, সিস্টার আমার প্রাণ ঠিক আছে তো? নার্স দ্রুত ভঙ্গিতে বলল। সুফিয়ান চিন্তিত হয়ে ঘেমে জবজব হয়ে গেল, তার বিপিলাস রক্ত। কাউকে কল করতে ফোন করলো। রিয়ান থামিয়ে দিয়ে বলল, থামো ভাই, আমার অপোজিটিভ ভুলে গেছো? সুফিয়ান হাসতে নিয়েও থেমে গিয়ে বলল, কিন্তু তোর কিছুক্ষণ আগে গুলে লেগেছে, তুই কিভাবে? রিয়ান অনুরোধ গলায় বলল, প্লিজ সুফি ভাই, আমি সেই পুরনো ক্ষত আবার আগের করতে পারবো না, কিন্তু মলম তো দিতে পারি। রক্ত দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, বাধা দিও না। সুফিয়ান চিন্তিত স্বরে বলল, চেক আপ করে যদি দুর্বল আসে তাহলে আমি তোকে দিতে দেবো না। রিয়ান সম্মতি নিয়ে নার্সের সঙ্গে রক্তের জন্য চেক আপের জন্য। ডাক্তার বলেছিল রিয়ানের শরীর অত্যন্ত দুর্বল, কিন্তু রিয়ান ডাক্তারের হাতে পায়ে ধরে সুফিয়ানকে এই কথা বলতে মানা করে জোর করে রক্ত দিল। রক্ত দিয়ে বেরিয়ে এসে সুফিয়ানের পাশে বসলো। দুই ভাই পুরনো স্মৃতি চারণ করছিল। এরই মাঝে ইভানান তাদের পাশে এসে দাঁড়ালো। সুফিয়ান ক্ষিপ্ত হয়ে ইভানানের গালে পর পর 3টে চর বসিয়ে দিল। ইভানা নিচের দিকে তাকিয়ে কি যেন অনবরত বলে যাচ্ছে। সে যেন বোধ শক্তি হারিয়ে ফেলেছে। ইভানানকে চতুর্থ থাপ্পড়টি মারতে নিলেও একজন লোক সুফিয়ানকে বাধা দিল, সুফিয়ানকে সরিয়ে দিল। সুফিয়ান রেগে মেগে বলল, কে আপনি? লোকটি অর্ধবয়স্ক, চুল হালকা পাক ধরানো। ইভানানের দিকে তাকিয়ে বলল, একজন পেশেন্টের সঙ্গে হাসপাতালে আপনি মারামারি করেছেন কেন? সুফিয়ান অবাক হয়ে বলল, পেশেন্ট? ও পেশেন্ট নয়, অপরাধীও। লোকটি কিছু বোঝার মতো করে বলল, বুঝতে পেরেছি,
আপনারা আমার সঙ্গে কেবিনে আসুন, আমি একজন কাউন্সিলর। সুফিয়ান আর রেয়ান কিছু বুঝতে পারলো না। লোকটার পেছনে ক্যাবিনে গেল। লোকটি পাশের আলমারি থেকে কিছু কাগজ ঘেটে নিজের চেয়ারে বসে পড়ল। সুফিয়ানের দিকে পেপার বাড়িয়ে দিয়ে বলল, পেপারটা পড়ুন। সুফিয়ান দ্রুত পেপারটা নিল। তেমন কিছু না বুঝলো পেশেন্টের জায়গায় যে ইভানের নামটি দেখলো। সুফিয়ান কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি থামিয়ে বলল, হ্যাঁ, সে একজন মানসিক রোগী। তার মানসিক অসুস্থতা রয়েছে। অনেক আগে একদিন আমার শরণাপন্ন হয়েছেন তিনি। তার মানসিক অসুস্থতা রয়েছে, তখন খুব খারাপ। শুনেছিলাম তার বোন মারা যাওয়ার পর থেকে সে রাতের বেলা ঘুমাতে পারে না, সব জায়গায় তার বোনকে দেখতে পায়। এটা এক ধরনের ডিসঅর্ডার। প্রথম 1 মাস সে আমার কাছে চিকিৎসা করায়, কিন্তু সুস্থ হতে পারেনি। এটা ঠিক হতে অনেক সময় লাগে। বেশিরভাগ পেশেন্টরা এক সময় সাইকো হয়ে ওঠে। তার আচরণে অন্য 8-10টা মানুষের মতো স্বাভাবিক হলেও সে মানসিকভাবে সম্পূর্ণ অস্বাভাবিক। সুফিয়ান আর রেয়ান একটা বড় ধাক্কা খেলো। কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। সুফিয়ান হঠাৎ মনে করার মতো করে বলল, এজন্যই অস্ট্রেলিয়ায় ওর সাথে থাকার সময় ও রাতের বেলা কি যেন বিড়বিড় করতো। জিজ্ঞাসা করলেও কিছু বলতো না। হ্যাঁ, এই ধরনের রোগীরা নিজেকে সবার আড়ালে রাখে। হঠাৎ হঠাৎ রেগে যায়, মাঝে মাঝে কি করে নিজেও বুঝে উঠতে পারে না। এরা ঠিক না হলে আশেপাশের মানুষের জন্য ক্ষতিকর। সুফিয়ান মাথায় হাত দিয়ে বসে বলল, এ কেমন নিয়ত, কাউকে যেন দোষ দেওয়া যায় না। সুফিয়ান কাউন্সিলরকে জিজ্ঞাসা করলো, এই রোগ ঠিক হতে কতদিন লাগবে? যদি নিয়মিত চিকিৎসা করানো হয় আর প্রপার কেয়ার করা হয় তাহলে 1 বছরের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে, কিন্তু মূলত চিকিৎসা চালিয়ে যেতে 2-3 বছরের মতো লাগবে। সুফিয়ান তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। রেয়ান পিছু পিছু আসলো। দুজন অপারেশন থিয়েটারের সামনে আসতে চেঁচামেচি শুনতে পেল। সুফিয়ান আর রেয়ান এগুলোই দেখলো নার্স ইভানানকে বকাঝকা করছে। ইভানানের হাতে ছোট সদ্য জন্মানো একটা বাচ্চা মেয়েটা। ইভানান চেয়ারের পাশে হেলে বসে আছে। বাচ্চাটার হাত ধরে কিছু একটা বলছে অস্পষ্টতা নিয়ে। সুফিয়ান নার্সকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই বলল। সুফিয়ান সেদিকে একবার তাকালো। ইভানান যে কোনো ক্ষতি করবে না তা জানে সে। নার্সের কোলে আরেকটা বাচ্চা দেখতেই বলল, এই বাচ্চাটা। নার্স এগিয়ে তোয়ালে পেঁচানো বাচ্চাটা সুফিয়ানের হাতে দিয়ে বলল। সুফিয়ান খুশিতে কেঁদে ফেললো। ছেলেটাকে বুকে জড়িয়ে চুমু খেয়ে সারা মুখে হাত দিয়ে আদর করলো। আবার কি মনে করে যেন রিয়ানের হাতে বাচ্চাটা দিয়ে নার্সকে বলল, আমার ওয়াইফ। সুফিয়ান হেসে ভেতরে ঢুকে পড়ল। প্রাণেশাকে নিয়ে 1 সপ্তাহ পর বাড়ি ফিরল। প্রাণেশাকে ইভানানের রোগের কথা জানাতেই সেও বলল বাড়িতে রেখেই ইভানানকে চিকিৎসা করাতে, কারণ ইভানান বাচ্চা মেয়েটাকে নিজের কোল ছাড়া করতে চায় না। কিছুটা ঠিক হতেই সে নিজ থেকে নিজের চিৎকারের জন্য দেশে চলে যায়। বাংলাদেশে থাকলে রোগ ঠিক হতে বেশি সময় লাগবে। নিজের মেয়ের মতন ভালোবাসে সে বাচ্চাটাকে। নিজেই নাম রাখলো সায়েশা। সুফিয়ান আর প্রাণেশাও ক্ষমা করে দিল ইভানানকে, কারণ একজন মানসিক রোগের বোধশক্তি কতটুকু তারা জানে। ক্ষমা করেনি শুধু রেয়ান, সে শুধু বলে সে এত মহান হতে পারবে না। ইভানানের শাস্তি পাওয়া উচিত। কেউ তাকে কিছু বলেনি এ নিয়ে। বাচ্চা ছেলের নাম রাখা হয় সায়রান। সায়েশা সায়রানকে নিয়েই তাদের সুখী পরিবার। কারো ধাক্কায় অতীত থেকে বেরিয়ে আসলো সুফিয়ান। চারপাশে তাকাতেই দেখলো সব স্বাভাবিক। হ্যাঁ, আজ এই স্বাভাবিক জীবনে ফিরিতে সবাইকে অনেক বাধা পেরোতে হয়েছে। ধাক্কাটা সায়রান দিয়েছে। হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বাবা, ছোট বাবা সেই কখন থেকে ফোনে কথা বলছে। সুফিয়ান মৃদু হেসে সায়রানকে কোলে উঠিয়ে বসালো। বলবেই তো বাবা, তুমি মন খারাপ করো না, সবসময় তো তোমার সাথেই থাকে। এখন ছোট মাকে একটু সময় দেখ। ছোট মা কে বাবা? যার সাথে কয়েকদিন আগে আমার ছোট বাবার বিয়ে ঠিক হলো। ও, তালহা আন্টি। হ্যাঁ, তালহা আন্টি। সায়রান নিজের বয়স অনুযায়ী অনেক ম্যাচিওয়ার্ড। সায়েশা যেমন তার দিক বিপরীত। যমজ ভাই বোন হলেও চেহারা ছাড়া কোনো কিছুতেই মিল নেই। রিয়ানও হাসলো। সবাই আড্ডায় মশগুলো। সুফিয়ান সুযোগ পেয়ে উঠে পড়ল। সবাই ব্যস্ত, তাই তার দিকে কোনো মনোযোগ নেই। প্রাণেশা বাচ্চাদের খাবারের জিনিসপত্র ঠিক করেছিল। সুফিয়ান সেদিকে পানি খাওয়ার বাহানাতে প্রাণেশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, প্রাণ উপরে এসে তো। প্রাণেশা একবার তাকিয়ে নিজের কাজ করতে করতে বলল, পুরো বয়সেও রং ঢঙের শেষ নেই। 2 বাচ্চার বাবা হয়েছেন আপনি। সুফিয়ান অভিমানী সুরে বলল, সবার দিকে খেয়াল থাকে তোমার, আমাকেই চোখে পড়ে না? আসতে হবে না তোমাকে। বলেই আওয়াজ করে গ্লাসটা রেখে হুড়মুড় করে উপরে উঠে গেল। প্রাণেশা মুচকি হেসে সেদিকে পা বাড়ালো। সে জানে লোকটা ঠিক তার জন্য অপেক্ষা করছে। উপরে চলে যেতেই দুটো তৃষ্ণার্ত চোখ ভিজে উঠল। ইভানানের বুক চিরে বেরিয়ে গেল ভারী শ্বাস। একাকিত্ব যে
কতটা ভয়ঙ্কর। সজ্ঞানে পাপ না করলেও শাস্তি তো সে ঠিকই বাঁচে। সে যে এখনো ভালোবাসে তার স্বতঃস্বিনীকে, বাকিরা জীবন সে তার স্বতঃস্বিনীকেই ভালোবেসে যাবে। এভাবেই পড়তে পড়তে অঙ্গার পরিণত হবে, কিন্তু নেশা কখনো তার হবে না। সুফিয়ান দোলনায় বসে দোল খাচ্ছিল। বসন্তের ঐশ্বরিক মাতাল হওয়ার মনের ভেতর বইছে শীতল শিহরণ। চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলো তার প্রাণের আগমন ঘটেছে। বুঝবে নাই বা কেন? তার অর্ধাঙ্গিনী শরীরে স্নিগ্ধ ঘ্রাণে সে ডুবেছে বহুবার। চেনা পরিচিত হয়ে উঠছে কোমল ঘ্রাণের সঙ্গে। চোখ বুঝতেই প্রাণেশাকে টেনে নিল কাছে। দোলনায় নড়ে উঠল প্রাণেশার। সুফিয়ানের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি খুব। ঠিকই তো আছে। আমি কি হই আপনার? সুফিয়ান প্রাণেশার দিকে মাতাল চাহনি নিক্ষেপ করে মাদকীয় গলায় বলল, প্রথম ভালো লাগা তুমি, প্রথম ভালোবাসা তুমি, শ্রাবণের প্রথম বৃষ্টি তুমি, হারানো প্রেম তুমি, ফিরে পাওয়া সেই তুমি, আমার গল্পের প্রথম অংশ তুমি, শেষাংশের অধিকারিণী তুমি, ভালোবাসায় পরাজিত সেনা আমি, আর এই অঙ্গারের নেশা তুমি।